সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি নিজামুল হক বিপুল দেশবার্তা টকশো থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে দেখছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন, সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা। দেশবার্তা টকশোটি প্রতিদিন সন্ধ্যা 7টায় আমরা আপনাদের সামনে হাজির হই সমসাময়িক বিষয় নিয়ে, বিশেষ করে রাজনীতি, অর্থনীতি, সমাজ এবং সমাজের নানা ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হই। আজকে সাম্প্রতিক সময়ে রাজনীতি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় এবং আজকেও যথারীতি রাজনীতি আমরা বিবেচনায় রেখেছি। বিশেষ করে আগামী নির্বাচনকে ঘিরে যে একটা অস্থিরতা আছে, সন্দেহ আছে, সব মিলিয়ে কেউ বলছেন নির্বাচন হবে, কেউ বলছেন হবে না, এই যেমন আছে তেমনি নির্বাচনকে সামনে রেখে ধর্মভিত্তিক রাজনৈতিক দল, বিশেষ করে ৭১-এর পরাজিত জামাত শিবির, জামাত ইসলামী তাদের ধর্মকে ব্যবহার করে নির্বাচনী প্রচারণা, বেহেশতের টিকিট নিশ্চিত করা। অন্যদিকে বিএনপির দীর্ঘ সময় পর বোধোদয় হয়েছে যে জামাতের এই কৌশল তাদের পছন্দ হচ্ছে না। গত 16 মাসে বিএনপি মুক্তিযুদ্ধ বিষয়ে কোনো কথা না বললেও গতকালকে প্রথমবারের মতো তারেক রহমান বলেছেন ৭১-এ যারা লাখ লাখ মানুষকে হত্যা করেছিল তাদেরকে মানুষ আগেই চিনে, ৭১ থেকেই চিনে, সুতরাং তাদেরকে ভোট না দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে এই বিজয়ের মাসে আমরা দেখতে পাচ্ছি মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে এবং মুক্তিযোদ্ধাদের হত্যা করার ঘটনা ঘটেছে। শহীদ মিনারে জুতা নিয়ে ওঠার ঘটনা ঘটেছে, রাজবাড়িতে মুক্তিযোদ্ধাদের কবরের যে স্থাপনা আছে, দেয়াল আছে, সেগুলো পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এরকম বহু ঘটনা ঘটেছে। এসব নানা বিষয়ের মধ্যে আমরা চেষ্টা করব মূল আলোচনায় থাকতে, ছোট করে হলো এসব ঘটনা সামনে নিয়ে আসার। আজকের আলোচনায় আমরা মূলত রাজনীতিকে গুরুত্ব দিব, আর এই আলোচনায় যুক্ত করে নিচ্ছি আজকে আমাদেরকে অতিথি হিসেবে সময় দিয়ে কৃতার্থ করেছেন ডাক্তার সাজেদুল হক রুবেল, জাতীয় কমিটির সদস্য, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। আপনাকে স্বাগতম দেশবার্তা টকশোতে। ধন্যবাদ নিজামুল হক বিপুল ভাই এবং দেশবার্তার সকল দর্শকদেরকে। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আহমেদ সাজিদুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই ডাক্তার সাজিদুল হক রুবেল, সেটি হচ্ছে যে রাজনীতিতে হঠাৎ করে ধর্মের ব্যবহার তো আছে সবসময়, কিন্তু হঠাৎ করে ধর্মের ব্যবহারটা এই যাত্রায় এসে প্রবলভাবে আমরা লক্ষ্য করছি। বিশেষ করে জামাত ইসলামী তার নির্বাচনী প্রচারণায় বেহেশতের টিকিট বিক্রি করছে ভোটের রাজনীতিতে। ধন্যবাদ বিপুল ভাই। আমাদের বাংলাদেশের এই মুহূর্তে এটা একটা সবচেয়ে বড় বার্নিং কোশ্চেন। বাংলাদেশ কোন পথে চলেছে, কোন পথে চলেছে বাংলাদেশ? এদেশের তারুণ্য রুখে দাঁড়িয়েছিল 2024-এ এবং তারা সহজ সরলতার সাথে একটি বিশ্বাস নিয়ে অগ্রসর হয়েছে, বিশ্বাস নিয়ে জীবনটা উৎসর্গ করেছে। তারা একটি গণতান্ত্রিক বাংলাদেশের জন্য, একটি আধুনিক বাংলাদেশের জন্য। কখনোই সে সময় এই স্লোগান আসেনি যে তারা একটা ইসলামী শরিয়ার বাংলাদেশ কায়েম করবে এই পরিবর্তনের মধ্য দিয়ে। কখনোই এই কথা আসে নাই যে হচ্ছে এমন একটি নির্বাচন হবে যে নির্বাচনের মূল ইস্যু হবে বেহেশতের টিকিট ক্রয় এবং বিক্রয়, বা একটি ইসলামপন্থী রাজনৈতিক দলকে ভোট দিলে সে মৃত্যুর পর আল্লাহর কাছে জবাব দিতে পারবে। আর কিছু করি নাই, কিন্তু একটা ভোট দিয়েছিলাম হচ্ছে একটা ইসলামপন্থী দলকে, অতএব তাদেরকে ভোট দিতে হবে। এইভাবে করে মানুষের যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাসকে এক্সপ্লয়েট করে আমরা দেখছি বিশেষ করে জামাত ইসলাম এই হচ্ছে তারা একটি রাজনৈতিক প্রচারণা আজকে না, দীর্ঘ প্রায় বলা যায় আগস্ট 2024-এর আগস্টের পর থেকেই তারা এক ধরনের নির্বাচনী প্রচারণার মধ্যে চলে গেছে। তারা জাতীয়ভাবে মিডিয়ার মধ্যে বলেছে সংস্কারের কথা, মিডিয়ার মধ্যে বলেছে গণভোটের কথা, মিডিয়ার মধ্যে বলেছে পিআর ভোটের কথা। পিআর ছাড়া তারা নির্বাচন করবে না, একবার বলে স্থানীয় নির্বাচন ছাড়া নির্বাচন করবে না, একবার হচ্ছে গণভোট যদি আগে না হয় নির্বাচন করবে না। কিন্তু তারা প্রকাশ্যে, বাংলাদেশের মানুষ সাক্ষী যে প্রকাশ্যে তারা নির্বাচনের কাজ প্রতিদিন প্রতিটি মুহূর্তে তারা চালিয়ে এসেছে, কিন্তু জাতিকে নানাভাবে বা বিভিন্ন রাজনৈতিক দলকে, বিশেষ করে বিএনপিকে নানাভাবে
বিভ্রান্ত করেছে ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ টেনে নিয়ে আসে। এবং এই জায়গায় এখন তাদের একটা বড় ধরনের পথের কাঁটা আছে জামাত ইসলামের। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাটাকে দখল করবার জন্য তাদের পথের অন্যতম কাঁটা হচ্ছে এই ঠিক যে মাসটির মধ্যে আমি আর আপনার কথা বলছি, এই বিজয়ের মাস ডিসেম্বর তাদের জন্য একটি মানে ভয়ঙ্কর পরাজয় এবং লজ্জার মাস। কারণ আজ থেকে সেই 54 বছর আগে পাক হানাদার বাহিনী এই 16ই ডিসেম্বর এই সোহরাওয়ার্দী উদ্যানে শুধু বাংলাদেশের কাছে শুধু আত্মসমর্পণ করেনি, তারা শুধু পাক হানাদার বাহিনী করেনি, শুধু পাকিস্তান আর্মি করে নাই, সাথে তার যে অক্সিলারি ফোর্স ছিল অর্থাৎ আল বদর, আল সাবস, রাজাকার এবং জামাত ইসলাম। দেখবেন সরকারি গ্যাজেটও আছে, এই সরকারও যে গ্যাজেটটা প্রকাশ করেছে সেখানেও আছে, অর্থাৎ তারা সারেন্ডার করেছে। আর যারা সারেন্ডার করে নতুন রাষ্ট্র বাংলাদেশের কাছে, তারা তো এই দেশে রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না। যেমন এই দেশে পাকিস্তান কি এখন বাংলাদেশে কি হচ্ছে ইয়া করতে পারবে? পাকিস্তান আর্মি কি বাংলাদেশে অফিস খুলতে পারবে? পাকিস্তান আর্মি বাংলাদেশে ঘাঁটি করতে পারবে না, অফিস খুলতে পারবে না। তেমনি তারাও তো অফিস খুলতে পারে না এই বাংলাদেশে। কিন্তু এটি হচ্ছে আমাদের একটা বড় ধরনের, যারা আমরা বাংলাদেশ পন্থী রাজনীতি করি, যারা আমরা 71কে ধারণ করি, আমাদের জন্য হচ্ছে একটি বড় ধরনের হচ্ছে লজ্জার বিষয়, পরাজয়ের বিষয় যে আজকে মাথা উঁচু করে জামাতে ইসলাম বাংলাদেশের রাজনীতিকে রীতিমতো তারা লিঙ্গারিং করছে, রীতিমতো বাংলাদেশের রাজনীতিকে তারা হচ্ছে চালাচ্ছে তারা, এরকম একটি অবস্থা। এবং আমাদের মনে হয় যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের অন্যতম ভিত্তি হচ্ছে, তার ক্ষমতার অন্যতম ভিত্তি হচ্ছে জামাতে ইসলাম। ফলে এই বিজয়ের মাসকে তারা টার্গেট করবে, মুক্তিযুদ্ধকে টার্গেট করবে, মুক্তিযোদ্ধাদের টার্গেট করবে, এটাই স্বাভাবিক। বরঞ্চ আমরা দেখি তারা মাঠে যে কাজ করে, আর তাদের নেতা, প্রধান নেতা যিনি আছেন আমির জামাত যে আছে, সে মাঝে মাঝে এমন খুব কথাবার্তা বলেন, এত চমৎকার কথাবার্তা বলেন, মনে হয় যে তিনি কমিউনিস্ট হয়ে গেছেন, আইসবাদে কাল কমিউনিস্ট পার্টিতে যোগ দিবেন, এরকম একটা মানে ভেগ ধরে তিনি খুব উদার কথা বলেন আর কি, খুব সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলেন আর কি। কিন্তু সেটা হচ্ছে আমরা বুঝতে হবে সেই মিষ্টি দুষ্টু লোকের সেই মিষ্টি কথা, এবং সেই মিষ্টি কথায় হয়তো তরুণ প্রজন্মের যারা কেউ অনেক রাজনীতিতে একটু হচ্ছে গিয়ে রাজনীতি সম্পর্কে দীর্ঘদিন কোনো খোঁজ খবর রাখেননি, তারা হয়তো বুদ্ধি হওয়ার পর আই হেট পলিটিক্স, পলিটিক্স খুব খারাপ জিনিস এভাবেই করে তারা দেখেছেন। হঠাৎ করে তারা যখন হচ্ছে পলিটিক্সের এই ময়দানে নেমে গেছেন, অনেক কিছু, অনেক অভিজ্ঞতা, অনেকগুলো বিষয় স্মরণ না রেখে, মনোযোগ না দিয়ে তাদেরকে বিভ্রান্ত কিছুটা হলেও তারা করেছে। যে আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনগুলোকে কেন্দ্র করে, জাকসু সব জায়গায়। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, জাতীয় নির্বাচনে কিন্তু ভোটার ওই শ্রমিক, ভোটার ওই খ্যাত মজুর, ভোটার ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ। ফলে এই জায়গাটাতে অনেক বেশি চ্যালেঞ্জ জামাতের জন্য রাষ্ট্র ক্ষমতার এত কাছাকাছি গিয়ে এখন তো তারা রীতিমতো ক্ষমতাসীন দলের মতো ফ্লেভার নিয়ে কাজ করছে এবং তা সেটা এনজয় করছে, পাওয়ারকে এনজয় করছে। এখন তারা এই যে পাওয়ার এনজয়টা তারা করতে পারলো এই ইন্টারিম গভর্নমেন্টের সময়, এখন একটা নির্বাচনের মধ্যে দিয়ে যদি এটা তারা হারিয়ে ফেলে শুধুমাত্র 71-এর প্রসঙ্গ নিয়ে, তাহলে তো একটা ভয়ঙ্কর ব্যাপার। ফলে 71-কে ডিমিনিশ করে দাও, 71-কে তুমি হচ্ছে গিয়ে 71-কে রীতিমতো ব্লাসফেমি করো, 71-এর সাথে 71-কে কবর দিয়ে দাও, তাহলেই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা সহজ হবে, মানুষের ভোটটাকে আদায় করা সহজ হবে। এবং এই প্রশ্নে আমার মনে হয় যে এখনো যারা এই বাংলাদেশে, ঠিক আছে, মুক্তিযুদ্ধকে ধারণ করেন, 1971 সালকে ধারণ করে, বিশেষ করে যে 71-এর চেতনা আসলে কোন চেতনাটা বুঝতে হবে। এই ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই যে এত মানুষের জীবনদান, এই জীবনদানের মধ্য দিয়ে ব্রিটিশ পালাতে বাধ্য হয়েছে, এই উপমহাদেশের স্বাধীনতা দিতে বাধ্য হয়েছিল। কিন্তু তারা ওই ধর্মকে কেন্দ্র করে এই দেশটাকে দুভাগ করেছে তারা, এবং দুভাগ করে দিয়ে একটা ধর্মতান্ত্রিক দেশে রূপান্তরিত করবার চেষ্টা করেছে, বিশেষ করে আমাদের এই পূর্ব বাংলা বা তৎকালীন পূর্ব বাংলাকে। এবং তৎকালীন পূর্ব বাংলাকে তারা সেই জায়গাটা নিয়ে গেছে যে দর্শনের মধ্য দিয়ে, যে দ্বিজাতি তত্ত্বের যে দর্শন, মূলত 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই পাকিস্তানের এই জন্ম দর্শন দ্বিজাতি তত্ত্বকে বাঙালি প্রত্যাখ্যান করেছে। এবং 1971 সালে এটা পাকাপোক্তভাবে এই দ্বিজাতির তত্ত্ব, এই ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মকে নিয়ে ব্যবসা করা, ধর্মকে বিক্রি করে রাজনীতি করা,
এই বিষয় থেকে বাঙালি কিন্তু রায় দিয়েছে 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। একেবারে কিন্তু মুক্তিযুদ্ধের সেই বাংলাদেশ, 71-এর সেই বাংলাদেশকে এখন হচ্ছে উল্টা ঘোরানোর, সে কবি শামসুর রহমানের সে কবিতার মতো অদ্ভুত উটের পিঠে উল্টো চলেছে স্বদেশ, অর্থাৎ আবার অদ্ভুত উটের পিঠে বাংলাদেশকে চড়িয়ে সেটাকে পিছন দিকে তারা ব্যাক করছে। বলছে তারা যে হচ্ছে গিয়ে এই পুরনোকে ভুলে যেতে হবে, নতুনকে ধারণ করতে হবে। তোমাদের নতুনত্ব না, তোমাদের আলোচনা সবকিছু তো আরো পুরনো, শতবর্ষের পুরনো, 1000 বছরের পুরনো আলোচনা, ঠিক আছে? নতুন প্রগতির আলোচনা তো হচ্ছে তোমাদের রাজনীতির কেন্দ্র না, রাজনীতির মুখ্য বিষয় না। একেবারে প্রশ্নটা হচ্ছে তাহলে এই যে আপনি বলছিলেন কারা নির্ধারণ করবেন, ক্ষেত মজুর, শ্রমিক, কৃষক, বাংলার যুবা, এই জায়গায় কি আসলে এখন মুক্তিযুদ্ধপন্থী দল বলতে যাদেরকে সব সময় বলা হচ্ছিল মুক্তিযুদ্ধকে ধারণ করে, যদিও তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকে সেল করার অভিযোগ, কিন্তু এরপরে এই 16 মাসে আর মুক্তিযুদ্ধকে সেল করার কোনো দল খুঁজে পাওয়া যাচ্ছে না মুক্তিযুদ্ধের ঝান্ডা তুলে ধরার জন্য, যদিও বামপন্থী দলগুলো নিজেদের অবস্থান থেকে চেষ্টা করে যাচ্ছে। কিন্তু এই সাধারণ মানুষের মধ্যে কি এই ইয়েটা পৌঁছানো সম্ভব? জামাতের এই যে অপপ্রচার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, ধর্মকে বিক্রি করে, ভেস্তের টিকিট বিক্রি করে তারা যে চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষকে বিভ্রান্ত করার, সেটাকে থামানোর কোনো চেষ্টা কি রাজনৈতিক দলগুলো, বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে কিনা, তৎপরতা দেখছেন কিনা? আসলে এখানে একটা কতগুলো বিষয় বুঝতে হবে রাজনৈতিক তৎপরতার ক্ষেত্রে। কতগুলো বিষয় আছে আপনার ইচ্ছা নিরপেক্ষ বিষয়, মানে আপনি যতই চাবেন আর হচ্ছে গিয়ে বাস্তবতার শর্তগুলো আপনার চাওয়ার মতো ঘটবে না। তো এখানে জামাত ইসলাম যতই চাক এটাকে ইসলামী নেকাবে ঢাকবে বা একটা ধর্মের নেকাবে ঢাকবে বা মৌদুদি ফেতনা দিয়ে হচ্ছে মানুষের ব্রেন ওয়াশ করবে, এইটা করা এত সহজ না। এটা জামাতের ইচ্ছার ঊর্ধ্বে যাবে, জামাতের ইচ্ছার নিরপেক্ষ একটি শর্ত, এটা সেই ইচ্ছা করতে পারে কিন্তু শর্ত নেবে। কিন্তু এখানে বাংলাদেশের মানুষের মধ্যে এই নৈবেত্তিক কি শর্তটা আছে এটা একটু বোঝার ব্যাপার আছে। সেখানে শর্তটা আছে বাঙালির মানুষের মধ্যে কিন্তু তারা দুর্নীতির বিরুদ্ধে, তারা অনাচারের বিরুদ্ধে, তারা ছাত্র হত্যা সহ যত হত্যাকাণ্ড হয়েছে তার বিরুদ্ধে, সেটার বিরুদ্ধে তারা। কিন্তু তারা তাদের ইতিহাস, তাদের পরিবার থেকেও একটা শিক্ষা আছে, পারিবারিক শিক্ষা আছে। সেই ইতিহাস যে শুধু পাঠ্যপুস্তকের মাধ্যমে বাংলাদেশের ইতিহাস বোঝে না, তারা তাদের পরিবার থেকেও হচ্ছে একটা ইতিহাস ধারণ করেছে। ফলে এই তরুণ প্রজন্মের একটা বিরাট অংশ, আপনি দেখেন IRI রিপোর্ট ধরেন বা নানান যে রিপোর্ট হচ্ছে, একটা বড় অংশ তরুণদের একটা বড় অংশ তারা এখনো প্রকাশ করে না তারা কাকে ভোট দেবে। হ্যাঁ, তারা হয়তো বলতেছে বিএনপি কে ভোট দেবে একটা অংশ, ছোট অংশ, তার চেয়ে অল্প অংশ বলতে ভোট দেবে জামাতকে, তার চেয়ে অন্য এনসিপি কে খুব ছোট অংশ ভোট দেবে। কিন্তু একটা বড় অংশ তারা মন্তব্য করেনি, একটা আরো বড় অংশ, ঠিক আছে, তারা যেমন একটা রিপোর্ট আছে 37% হচ্ছে কি তরুণ বলে নাই সে কোথায় ভোট দেবে। আর হচ্ছে গিয়ে জামাত খুব খুশি, 21% বলছে জামাতকে ভোট দেবে। কিন্তু 21% বলছে, কিন্তু 17% এখনো হচ্ছে গিয়ে 17% বলতে চায় নাই, 37% ঠিক করে নাই। ওটাই হচ্ছে বাংলাদেশের ডিসাইডিং ফ্যাক্টর, আর এখন যে আর কিছু করছেন আপনারা মব নিয়ে, যে কিছু লোক আছে যদি কাউকে জিজ্ঞেস করে তুমি কাকে ভোট দিবা, সে তো আগে আশেপাশে তাকাবে, ভাই কোনটা কইলে মায়ের খাইতে হবে আর কোনটা কইলে মানুষ খুশি হবে সেইটা বুঝে মানুষ বলে হ্যাঁ আমি জামাতকে ভোট দেবো বা হ্যাঁ আমি অমুককে ভোট দেবো। মানুষকে নির্ভয়ে কথা বলতে পারবে, নির্ভয় কি সে তার মতামত দিতে পারবে? নির্ভয় তার মতামত দিতে পারবে না। কারণ আপনি 15ই আগস্ট 2024-এর 10ই নভেম্বর যে কাহিনীগুলো করা হয়েছে তাতে হচ্ছে মানুষ নির্ভয়ে কোনো মতামত দিতে পারবে না। এখন 100% আমি মনে করি বাংলাদেশে শুধুমাত্র যারা জামাতে ইসলাম তারা এখন ভয়মুক্ত। জামাত ছাড়া গোটা বাংলাদেশের 80-90 ভাগ মানুষই কিন্তু এখন তার মতামত হচ্ছে মিডিয়াতে এসে বলেন আর চায়ের দোকানে বলেন সহজে তারা দিতে পারে না, হয়তো ঘরের ভিতরে অবরুদ্ধ অবস্থায় তারা তাদের কথাটা বলে আর কি। এটা কি একটা ভয়ের সংস্কৃতির জন্য? একটা ভয় বলবো না, একটা বাংলাদেশের নতুন একটা জিনিস বাংলাদেশে আসছে, নতুন নাম, নতুন সংস্কৃতি, নাম হচ্ছে মব সংস্কৃতি। মবের সংস্কৃতি কোনো বিষয় না, 30 জন 40 জন 100 জন হোক আপনি মব করতে পারেন। এবং সেই মবের ক্ষেত্রে যদি আপনি হলো ধরেন সরকারের পক্ষে কোনো ব্যাপার থাকে, সরকার চায় এমন কোনো বিষয় হয়, তাহলে আপনি এখন যা ইচ্ছা তাই করে ফেলতে পারবেন।
এবং সেটা যদি জামাত ইসলামের পারপাস সার্ভ করে 20 জন 30 জন নিয়ে আপনি যা ইচ্ছা তাই করে ফেলতে পারবেন। আবার সরকারের বিরুদ্ধে যদি আপনি মিছিলও করেন নিয়মতান্ত্রিক ভাবে, তখন দেখেন পুলিশ এসে পিটায় আপনার 12টা বাজায় দেবে। এই কয়েকদিন আগে আমরা যখন হচ্ছে যমুনা অভিমুখে মার্চ করলাম, যমুনা থেকে 500 গজ দূরে আমাদেরকে পিটায় ফ্ল্যাট করে দিছে। কিন্তু যখন সরকারের সাথে মিল খায়া যায় হাসনাত আব্দুল্লাহর আন্দোলন, তখন যমুনার সামনে গিয়ে হাসনাত আব্দুল্লাহ মিছিল করে, মিটিং করে, রাতে জাগে, সেখানে খাওয়া দাওয়া আসে, সেখানে গরম লাগে, ঠান্ডা পানি আসে। হ্যাঁ, আমাদের জন্য ঠান্ডা পানি না, আমাদের জন্য হলো লাঠির বাড়ি। কারণ আমরা জনতার পক্ষ থেকে বলেছি, আমার দেশের মা, আমার দেশের মোহনা, আমার দেশের নদী বন্দর বিদেশিদের হাতে দিবা না। দেশ বেচার বিরুদ্ধে কথা বলেছি, পিটিএ ফ্ল্যাট করে দিয়েছে। আর ওইখানে তার রাজনৈতিক স্বার্থে আমি যা ইচ্ছা তাই করি। আবার কোনো আমার জন্য হচ্ছে লাইসেন্স টু কিলের মতো, লাইসেন্স টু মব। একেবারে আপনি যখন এইটা বলছিলেন, আমরা হঠাৎ করে দেখলাম বিএনপি মুক্তিযুদ্ধ নিয়ে সরব হয়েছে। বিএনপি খুব দেরিতে সরব হয়েছে, কিন্তু সরব হওয়াটাকে আমি আন্তরিকভাবে বিএনপিকে অভিবাদন জানাই। তারেক রহমানের কালকের যে বক্তব্য দিয়েছেন তাতে আমি মানে ব্যক্তিগতভাবে বলছি, আমি মনে করি তাকে অভিবাদন জানানো দরকার, অভিবাদন স্যালুট জানানো দরকার আর কি। কিন্তু বলবো একটু দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। এই উপলব্ধি আরো আগে প্রয়োজন ছিল, তাহলে বাংলাদেশটা হয়তো অন্যরকম একটি বাংলাদেশে রূপান্তরিত হতে পারতো আর কি। অনেক দেরি হয়ে গেছে। তারপরে ইটস নেভার বিন লেট। আপনি স্যালুট জানালেন, উনি কি আসলে মুক্তিযুদ্ধকে রক্ষার কথা বললেন, নাকি নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য মুক্তিযুদ্ধকে পুঁজি করার চেষ্টা করলেন? শোনেন, একটি কথা মনে রাখতে হবে, 1971 এবং মুক্তিযুদ্ধই এখন বিএনপিকে বাঁচাতে পারে -2 থিওরি থেকে। আর অন্য কোনো পথ ধরলে বিএনপি কিন্তু হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাবে মানুষের কাছ থেকে। তার শেষ আশ্রয় হচ্ছে কিন্তু তার মূল রাজনীতির জায়গায় ফিরে যাওয়া। ওই যখন আমাদের তর্ক হতে বিতর্ক হতে ছাত্র দলের সাথে, আমরা যখন ছাত্র জীবনে আপনি আমি তখন তারা কিন্তু খুব বেশি করে একটা স্লোগান দিত, স্বাধীনতার ঘোষক জিয়া সালাম। কিন্তু দেখবেন এই স্লোগান কিন্তু গত 5-10 বছরে তারা দেয় নাই। তাদের রাজনীতি অ্যামালগামেট হয়ে গেছিল জামাত শিবিরের রাজনীতির সাথে। এতে জামাত শিবির পরিপুষ্ট হয়েছে, ছাত্র দল কি হয়েছে সেটা আমরা দেখেছি বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে। ফলে বিএনপিকে বিএনপির রাজনীতিতে ফিরে আসতে হবে। এই বিএনপির রাজনীতি ফিরে আসার একটা মানে ভালো পদক্ষেপ হচ্ছে গতকালকের বক্তব্য। হ্যাঁ, এখন যদি অতীতেও অনেক সময় মানুষ চেতনার ব্যবসা করেছেন, তিনি চেতনার ব্যবসা করতে পারেন, করতে চান, আমি বিশ্বাস করি তিনি করছেন না। যদি করতে চান তাহলে তো হচ্ছে গিয়ে আরো বড় বিপর্যয় অপেক্ষা করছে বিএনপির জন্য, বাংলাদেশ থেকে হচ্ছে গিয়ে বিলীন হয়ে যাওয়ার মতো অবস্থা। এই যে আপনি চেতনার ব্যবসার কথা বলেন, বিএনপি অনেকেই বলছে ভোটের রাজনীতি, কারণ তারেক রহমান তো নিজেই বলেছেন যে তারা নির্বাচিত হলে জাতীয় সরকার করবেন। সেক্ষেত্রে মায়ের পেটের ভাইকে বাদ দিয়ে তো আর জাতীয় সরকার হবে না। জাতীয় সরকার করবেন বলেছেন, জাতীয় সরকারটা কে করবে সেটা তো দেখার বিষয় আছে। কে জিতবে সেটার উপর নির্ভর করবে, কাদেরকে নিয়ে সেটা করবে আর কি। সেটা বিএনপি বলেছেন, সেটা বিএনপির স্ট্যান্ড। কিন্তু বিএনপির ওই আমার মতে যে তিনি জাতীয় সরকার করবার ক্ষেত্রে যিনি মাথায় রাখা তার দরকার যে তিনি যেন বাংলাদেশপন্থী মানুষদেরকে নিয়ে জাতীয় সরকার করে। আর না হলে তিনি গতকাল যে বক্তৃতা দিয়েছেন সেই বক্তব্যটাই হবে তার জন্য বুমেরাং। কারণ এই নতুন প্রজন্ম বলবে, ও তুমি আমাদেরকে ধোকা দিয়েছো আরেকবার। ঠিক আছে, আমরা এখন বিশ্বাস করতে চাই তিনি ধোকা দিচ্ছেন না। ঠিক আছে, এবং তিনি তার মাথায় রেখেই এই কাজটি করতে হবে। কারণ এই জামাত শুধু তো 1971 সাল না, 71 সালের পরেও এই যে জেনারেল আজমির বাবা গোলাম আজম সাহেব জামাতের আমির, তিনি পৃথিবীর দেশে দেশে গেছেন, ভিক্ষা করছেন দেশে দেশে। কিসের জন্য? আবার এই বাংলাদেশকে পাকিস্তান বানানোর জন্য। করেননি তিনি? তারা এসে বলবো কোরআন শরীফ ছুঁয়ে যাবে না, এরকম করেন নাই। 78 সাল 78 সাল পর্যন্ত, অর্থাৎ 7 বছর মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরও, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও 7 বছর হচ্ছে গোলাম আজম চেষ্টা করেছেন এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে টাকা সংগ্রহ করেছেন। ঠিক আছে, সে আবার বাংলাদেশকে পাকিস্তান বানাবে। এই কারণে বানাতে পারেন না। ওই টাকা কি করছে? ফেরত দিচ্ছে ওই দেশগুলায়? ওই টাকা ফেরত দেয় নাই। ওই টাকা গেল কোথায়? এটা তো নতুন প্রজন্মের কাছে প্রশ্ন, তারুণ্যের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিয়ে জামাতকে মানুষের কাছে ভোট চাইতে হবে আর কি। না, তার প্রশ্ন হচ্ছে তারেক রহমানরা এক এক সময় এক এক কথা বলেন এবং স্ট্যান্ড এক জায়গায় থাকে না তাদের। এটা হচ্ছে তো ট্র্যাজেডি বাংলাদেশের রাজনীতিক, বড় বড় রাজনীতি, তারপর বুর্জুয়া রাজনৈতিক দলের নেতাদের শেষ কথা বলে কিছু নাই। ঠিক আছে, এটা
আমরা আরো অনেক রকম রাজনৈতিক নেতাদেরকে দেখেছি যে তাদের শেষ কথা বলে কিছু থাকে না। আমরা চাই যে রাজনীতিতে একটা মিনিমাম পাটাতন তৈরি হোক, যে এটার নিচে আমরা নামবো না, ঠিক আছে? একটা স্ট্যান্ডার্ড থাকা উচিত। একটা ন্যূনতম মিনিমাম স্ট্যান্ডার্ড থাকা দরকার। এই কৌশলের নামে নীতিকে যেন আমি অতিক্রম না করি। কিন্তু আপনি দেখেন যে বিএনপি তার নেতাকে নিয়ে এক এক সময় এক এক কথা এক একজন এক এক রকম বলছেন। দলের চেয়ারম্যান শয্যাশায়ী, মৃত্যুশয্যায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তাকে নিয়ে গত 15 দিন ধরে যা হচ্ছে বিএনপির নেতারাই তো করছেন। এক একজন এক এক সময় এক এক কথা বলছেন, আবার কথা পাল্টাচ্ছেন, আবার নতুন কথা বলছেন। তারেক রহমান তো এগুলো দেখছেন। তারেক রহমান নিজেও তো দু একটা স্টেটমেন্ট দিয়েছেন যেগুলো প্রতিপক্ষ বা সরকার সেটাকে পুঁজি করেছেন। তারপর কি মানুষ আস্থা রাখতে পারে? সেটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। বিশেষ করে খালেদা জিয়ার যে অসুস্থতা এবং তার অসুস্থতা ঘিরে নানা রকম প্রশ্ন আছে জনগণের মাঝখানে। আপনি একটু খেয়াল করে দেখবেন যে এই সময়কালে আমি পাইনি, আপনি পেতে পারেন, আপনি সাংবাদিক মানুষ, দেশের খোঁজ খবর আমাদের চেয়ে আরো গভীরভাবে নেন আর কি, এবং আনবায়াসলি নেন বলে আমি বিশ্বাস করি। আপনি কি কোনো দেখেছেন যে তার দায়িত্বে যে চিকিৎসকরা আছেন, ঠিক আছে, সেই প্রতিষ্ঠানের কোনো প্রধান বা সে যে আইসিইউতে আছেন, আইসিইউ যে হেড, তিনি এখন কোনো প্রেস মিট করেছেন? আর চীন থেকে, আমেরিকা থেকে, আরো কোন কোন দেশ থেকে যে ডাক্তাররা এসেছেন, কারা এসেছেন, এবং তারা প্রেসকে মিট করে কোনো কথা বলেছেন এখন পর্যন্ত? আমরা তো অতীতে দেখেছি যে এই ধরনের কেসে, ক্রিটিক্যাল কেসে আইসিইউ মিট করার আগে। আর ডাক্তার জাহিদ ভাই তিনি মাঝে মাঝে প্রেস মিট করছেন। তো আমি জানি না, তিনি ক্রিটিক্যাল মেডিসিনের ডক্টর না, এটা ক্রিটিক্যাল মেডিসিনের ডক্টর বা স্পেশালিস্টদের কাজ, আইসি বা সিসিও যে, আর ওনার কেসটা অনেক ক্রিটিক্যাল, মাল্টিপল তার হচ্ছে গিয়ে কমপ্লেক্সিটিস আছেন আর কি। তো সেই ক্ষেত্রে আসলে এইটাকে নিয়ে মনে হচ্ছে যে পলিটিক্যাল লিডারের ভাষায় খালেদা জিয়ার বর্তমান অবস্থার বর্ণনা করছেন আর কি। এটা কিন্তু যেমন হচ্ছে যারা একটু শিক্ষিত তারাও বোঝে, এবং একটু গরিব মানুষরাও কিন্তু বোঝে, এবং তারাও কিন্তু নানা ধরনের গসিপ করছে। তারা বলতেছে এটা কি একটা জীবন মৃত্যু নিয়ে কি রাজনীতি হচ্ছে, খেলা হচ্ছে? এটা কিন্তু মানুষের কাছে প্রশ্ন। এবং এই জায়গায় আমার মনে হয় বিএনপির স্ট্যান্ডটা তো হচ্ছে গিয়ে, বিএনপির নেতাকর্মী, শুধু জনগণ না, বিএনপির নেতাকর্মীরা চায় যে বিএনপির হচ্ছে খুব দায়িত্বশীল আচরণের জায়গায় চায়, এবং এক একজনের যেন এক এক কথা না বলে। এবং এটা কিন্তু আমি দেখছি, আমি তো তৃণমূলে কাজ করি, মাঠে কাজ করি, আমার বিএনপির অনেক মানে জুনিয়র কর্মীদের সাথে আমার দেখা হয়, যারা মাঠে কাজ করে, যারা জামাতকে ফেস করে, বা যারা একসময় আওয়ামী লীগকে ফেস করতো, বা আমাদের সাথে তার তর্ক বিতর্ক হয়, লড়াই হয়। সেই সমস্ত কর্মীদেরকে মধ্যে কিন্তু একটা ফ্রাস্ট্রেশন ছড়ায়, নেতাদের প্রতি একটা অনাস্থা ছড়ায়, আবার জনগণেরও কিন্তু একটা অনাস্থা তৈরি হতে পারে। ফলে এটাকে নিয়ে যেন এন্ট্রিম গভর্নমেন্ট বলেন আর জামাত বলেন, কেউ যেন খেলতে না পারে। আমি সেদিন দেখেছি যে এক জায়গায় একটা আলোচনা যে বিএনপি তো ইলেকশনের কাজ করবে, বিএনপি কেন সালাউদ্দিন ভাই কক্সবাজারে এই প্রোগ্রাম করলো, বা মির্জা আব্বাস কেন ওই প্রোগ্রাম করলো, এই জন্য এনসিপি তার সমালোচনা করছে। দুদিন আগে এনসিপি একদম ধুয়ে সাবার করে দিয়েছে তারেক রহমান এবং খালেদা জিয়াকে। আজকে তাদের মাছের মায়ের মানে পুত্র শোকের মতো তারা বিএনপির চেয়েও বেশি খালেদা জিয়ার প্রতি অনুরক্ত হয়ে যাচ্ছে আর কি। এরকম একটা কতগুলো বিষয় দেখা যাচ্ছে। ওটা নানা রকম নোংরা খেলাও রয়েছে আর কি। একদিক দিয়ে তারেক জিয়াকে বলবেন, ভাই দেশে আসেন নাই, আপনাকে হত্যা করা হবে। আরেকদিকে যা বলবেন, আসে না, তারেক রহমান ভয় পাচ্ছে। এই আজহারুল হক তিনি বললেন যে জামাত ইসলামের যে হচ্ছে যে নাগরিকত্ব রক্ষা করবার জন্য হচ্ছে বাংলাদেশে আসছেন না ভবিষ্যতের প্রধানমন্ত্রী। এইরকম একটি খুবই এরকম একটা সময় এই ধরনের বক্তব্য তো খুবই দুঃখজনক। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। নির্বাচন হবে হবে না, অনিশ্চয়তা নিশ্চয়তা, একটা দোলাচলের মধ্যে আছে, ধোঁয়াশার মধ্যে আছে। তার মধ্যেই শোনা যাচ্ছে 11 তারিখে এই কমিশন হয়তো তফসিল ঘোষণা করবেন। গতকালকে নির্বাচনের কমিশনের একজন কমিশনার বলেছেন 15 ডিসেম্বরের মধ্যে তারা তফসিল ঘোষণা করবেন। আপনি একজন রাজনীতিবিদ হিসেবে এবং সম্ভাব্য একজন নির্বাচনী প্রার্থী হিসেবে আপনার কাছে কি মনে হচ্ছে, দোলাচলটা আসলে সত্যি সত্যি মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটা দোলাচল আছে নির্বাচন নিয়ে? সাধারণ মানুষের মধ্যে দোলাচল আছে, তবে আমি এখানে খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, সাধারণ মানুষ এই ইন্টিরিমের এই অনির্বাচিত যে শাসনকাল, এই কাল থেকে তারা মুক্তি পেতে চায়। তারা নির্বাচিত এবং একটি গণতান্ত্রিক
সরকার চায় এবং তাদের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার তারা চায়। কিন্তু ইন্টারিম হয়তো তাদের এই যে ক্ষমতার যে স্বাদ সেটা যত পারা যায় একটু দীর্ঘদিন করবার চেষ্টা করবে, ঠিক আছে, কিন্তু সেটা যদি করার চেষ্টা করে তাহলে কিন্তু জনগণ এই ইন্টারিম গভর্নমেন্টকে ক্ষমা করবে না। ইসি 11 তারিখ তফসিল ঘোষণা করতে চাচ্ছে, 11 তারিখই যেন তফসিল ঘোষিত হয়। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাজিদুল হক রুবেল। দেশবার্তা টকশোতে সময় দেওয়ার জন্য নিশ্চয়ই আগামীতে আপনাকে আবারও পাওয়া যাবে। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সবার প্রতি অনুরোধ জানিয়ে একটি অনুরোধ জানাবো, দেশবার্তা টকশো ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় আসছি সমসাময়িক বিষয় নিয়ে, আপনাদের পরিচিত মুখ অতিথিদের নিয়ে, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পেশার লোকজন, শ্রেণী পেশার লোকজনকে আমরা এই প্ল্যাটফর্মে একত্রিত করার চেষ্টা করছি। সেই পর্যন্ত আপনাদের সহযোগিতাটা অব্যাহত রাখবেন। সবাইকে শুভেচ্ছা এবং ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ আপনাকে আবারও সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।